আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে বাংলা প্রথম পত্রে ক্লাস 8-এর প্রথম কবিতা, যার নাম হচ্ছে মানব ধর্ম। এই সাহিত্য পাঠের যে মানব ধর্ম কবিতাটা আছে তা হচ্ছে মূলত লালন শাহের লেখা একটি গান, এবং সেই গানের একটা কবিতা সংকলন হচ্ছে তোমাদের এই পাঠ্যপুস্তকের মানব ধর্ম। এখন লালন শাহকে আমরা সবাই চিনি মূলত সঙ্গীত রচয়িতা হিসেবে, মূলত বাউল সঙ্গীত রচয়িতা তিনি ছিলেন। বাট এর পাশাপাশি উনি বিভিন্ন রকমের জগৎ সংসার রকমের চিন্তা বা জগৎ সংসারের ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখার যে ধর্মটা তার প্রচলক হিসেবেও পাওয়া যায়। এবং আজকে এই যে মানব ধর্ম কবিতাটা আছে সেই মানব ধর্ম কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা, একই সাথে বেশ কিছু সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার চেষ্টা আজকের এই ক্লাসে আমরা করে থাকব। এবং পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখব এই ক্লাসের মধ্যে আমরা কি কি পড়বো, অর্থাৎ পুরো ক্লাসের আউটলাইনটা। তোমরা গদ্য পদ্য পড়ার সময় বা গদ্য বা প্রবন্ধ পড়ার সময়, পদ্য তো আগে পড়ো না, পদ্য তো এটা প্রথম। আচ্ছা, প্রবন্ধ পড়ার সময় তোমরা দেখবা যে এই সেম আউটলাইনটা সব জায়গায় মেনটেন করা হয়। প্রথমে পাঠের উদ্দেশ্য, তারপরে পাঠ পরিচিতি। আমরা একটু ব্যাকে যাই। প্রথমে পাঠের উদ্দেশ্য, পরে পাঠ পরিচিতি, তারপরে কবি পরিচিতি, তারপরে শব্দার্থ টিকা, তারপরে মূল পাঠ, তারপরে অনুশীলনী। এখন কবিতা পড়ার সময় সবসময় এই আউটলাইন মেনটেন করা যায় না। আমি আজকে প্রথমেই তোমাকে পাঠের উদ্দেশ্য পড়াবো, তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট মূল পাঠে যাব, অর্থাৎ ডিরেক্ট কবিতা পড়ার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে আমরা এই পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দার্থ টিকা তিনটে একসাথে পড়ব। এবং একদম শেষে আমরা অনুশীলনী বা এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার চেষ্টা করব। ওকে, চলো দেখি কি আছে। পাঠের উদ্দেশ্য কি তাহলে? পাঠের উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে আমরা কি আছে একটু পরে পড়বো, বইয়ের ভাষায় পরে যাব, আগে নিজের মতো করে একটু বোঝার চেষ্টা করি। পাঠের উদ্দেশ্যের মধ্যে আমাকে সবসময় মনে রাখতে হবে যে মানব ধর্ম এই জায়গার মধ্যে জাত কিংবা ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখাই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য। আসবার বই দেখি কি বলা হয়েছে। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে মানুষ হিসেবে পরিচয় সবচেয়ে বড়। অর্থাৎ অনেক সময় আমরা কি করি, জাত নিয়ে বাড়াবাড়ি করি, আরে মুসলমান ধর্ম ভালো, হিন্দু ধর্ম খারাপ, হিন্দু ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম ভালো, বৌদ্ধ ধর্ম খারাপ। তো এই যে তোমার মারামারি জাত নিয়ে, লালন বলেন তো এইসব মারামারি হচ্ছে একদম অযথা। কারণ উপরে উপরে আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু তুমি যদি একটা আঙ্গুল কেটে ফেলো সবার, দেখবা যে তার ভিতর থেকে যে রক্তটা বেরোয় সেই রক্ত কিন্তু সবারই সেম। অর্থাৎ সবার জন্ম সেম জায়গায় এই পৃথিবীতে, সবাই এই পৃথিবীর হাওয়া নিয়ে বেঁচে থাকে, অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। এরকম কি কখনো দেখছো যে আরে ও মুসলমান দেখা ও অক্সিজেন পাবে, বেঁচে থাকবে, ও তো হিন্দু, ও তো ওকে কি বলে পৃথিবী বলবে যে না তুই হিন্দু, তোকে আমি অক্সিজেন দেবো না? এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ, হয় নাই তো, তাই না? তাইলে সম্প্রদায় বা জাতির ঊর্ধ্বে গিয়ে মূলত লালন শাহ দেখানোর চেষ্টা করছেন যে মানুষ হিসেবে মানুষ পরিচয়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। ওকে, তারা জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। ওই যে যেটা বললাম যে মিথ্যে গর্ব, মেইন বিষয়টা কি? মেইন বিষয় হচ্ছে মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। ওকে, এরপর পাঠ পরিচিতি তো আমরা পড়বো না, আমরা বলছি আমরা হচ্ছে একদম সরাসরি মূল পাঠে যাব, এবং পরবর্তীতে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ টিকা সব পড়বো, সমস্যা নেই। শুরুতেই আমরা মূল পাঠের মধ্যে একটা লালন শাহের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এই লালন শাহের ছবি তোমার বইয়ের মধ্যেও আছে। মূলত একজন বাউল সঙ্গীত রচয়িতা হিসেবে যেরকম চেহারা হওয়ার কথা, যে বড় চুল, বড় দাড়ি, সেরকম চেহারারই একজন লোক বা উনি। ওকে, আসো ওনার কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। আমরা এক লাইন দুই লাইন করে ভালোভাবে বোঝার চেষ্টা করব। যে সব লোকে কয়, কয় মানে কি? কয় মানে হচ্ছে জিজ্ঞাসা করে। এই জায়গায় কয় মানে কি? কয় মানে হচ্ছে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে। যে সব লোকে জিজ্ঞাসা করে যে লালন কি জাত সংসারে, যে লালন কোন জাতটা পালন করতেছে, কোন জাত পালন করতেছে। অর্থাৎ লালন কি তাইলে মুসলমান, নাকি লালন কি হিন্দু, নাকি লালন কি খ্রিস্টান, না লালন কি বৌদ্ধ, না লালন কি জৈন, না কোন ধর্ম পালন করতেছে? লালন কোন জাত থেকে উঠে আসছে বলতো? সব লোকে জিজ্ঞাসা করতেছে লালন কি জাত সংসারে, এই জগৎ সংসারে লালন কোন ধর্ম পালন করে, লালন কোন জাতের। লালন কয়, কয় মানে কি? এই জায়গায় কয় মানে হচ্ছে উত্তর দেয়। এই জায়গায় কয় মানে কি? এই জায়গায় কয় মানে হচ্ছে উত্তর দেয়। লালন কয়
জেতের কি রূপ দেখলাম না এ নজরে, অর্থাৎ জাতফাতের কি রূপ আছে সেই রূপটা তো আমি এই নিজের চোখে দেখতে পাই না। অর্থাৎ আমার তো এই নজর, নজর মানে হচ্ছে চোখ, এই জায়গায় নজর দেওয়া মানে আমরা বলি না সবাই, নজর মানে হচ্ছে এই জায়গায় চোখ। লালন বলতেছে আমার চোখে আমি তো কোনো জাতের রূপ দেখতে পাচ্ছি না, আমার কাছে তো সব সেম সেম মনে হয়। আমার কাছে তো মনে হয় এই যে হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এরা তো সবাই মানুষ। আমি নিজেও নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে কমফোর্টেবল ফিল করি। আমি নিজেকে কোনো স্পেসিফিক জাতের বলতে কমফোর্টেবল ফিল করতেছি না। অর্থাৎ সবাই জিজ্ঞাসা করতেছে লালন কি জাত সংসারে বা লালন কোন ধর্ম পালন করে। লালন উত্তর দেয় যে জেতের কি রূপ দেখলাম না এ নজর, অর্থাৎ জাতফাতের কি রূপ আছে সেগুলো আমার নিজের চোখে আমি দেখতে পাই না, কারণ আমার কাছে শুধুমাত্র মানব ধর্মটাই সবচেয়ে বড় ধর্ম। ওকে, এরপর কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাররে। দুই লাইন করে এগেইন আমরা পড়বো, এই 2 লাইন, তারপর হচ্ছে এই 2 লাইন। কেউ মালা কেউ তসবি গলায়, মালা দেয় কারা? মালা বা জপ, তারা হচ্ছে সাধারণত আমরা হিন্দু ধর্মের মানুষজন মালা দেয় আর কি। বা তসবি কি? তসবি হচ্ছে যারা মুসলমান ধর্মের মানুষজন। অর্থাৎ দোনোটাই তো একই জিনিস, দোনোটাই তো মালার মতো, দোনোটাই তো একসাথে টানতে হয়, যে টাইনা পড়ে না সেটাকে বলতেছে। যে কেউ মালা দেয় কেউ তসবি দেয়, সবাই তো সেম জিনিস আমার কাছে লাগে, তাইতে কি জাত ভিন্ন বলায়। অর্থাৎ কেউ মালা দিচ্ছে কেউ তসবি দিচ্ছে, কিন্তু তাতেই কি আমি সেই মালা বা তসবির উপর ডিপেন্ড করে তাকে আমি বলতে পারি সে মানুষ না, সে অন্য কোনো জাতের? এটা কি আদৌ সম্ভব? অর্থাৎ লালনের প্রশ্ন জাগতেছে এই বিষয়গুলা, বা লালন নিজের অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে। ওকে, তাইতে কি জাত ভিন্ন বলায়। এরপরের লাইন, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাররে। যাওয়া কিংবা আসা, আশা কি? আগে আশাটা বুঝাই, তারপরে যাওয়া অটোমেটিক তোমরা নিজেরা বুঝতে পারবা বলে আমার বিশ্বাস। আশা কি? আশা দ্বারা লালন সঙ্গীত বা লালন, এই জায়গায় লালন সাহেব বলতে চাচ্ছেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে সাধারণত কোনো কাপড় পোশাক বা হচ্ছে কোনো কিছু ধর্মীয় চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে না, সে শুধুমাত্র একদম মনে করো উলঙ্গ জন্মগ্রহণ করে। তেমনইভাবে মানুষ যখন যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, অর্থাৎ পৃথিবী থেকে চলে যায়, তখন সেও কোনো কাপড় চোপড় নিয়ে মৃত্যুবরণ করে না। অর্থাৎ মাটির নিচে তাকে সবাই ওই সেই সাদা কাপড়, যেটাকে আমরা মুসলমান ধর্মের ভাষায় কাফনের কাপড় বলি, ঠিক আছে, সে কাফনের কাপড় পরে কিন্তু তারা সবসময় মৃত্যুবরণ করে। এই যে কেউ আসতেছে কেউ যাইতেছে, এই যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাররে। এই যাওয়া কিংবা আসার বেলায় তো কারো জাতফাতের চিহ্ন থাকে না। এমন কি হয়, মনে করো শিশু একটা সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে কি মনে করে এরকম যে মানে লালন মতে, অবশ্যই লালন মতে, আমার মতে না, এগেইন ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। সো লালন বলতেছে এই যে একটা শিশু আসতেছে, পৃথিবীতে জন্মগ্রহণ করতেছে, এই শিশুটা কি কখনো এরকম হয়েছে যে টুপি নিয়ে জন্মগ্রহণ করছে? বা এই শিশুটা এই যে তসবি কিংবা মালা নিয়ে জন্মগ্রহণ করছে? না, তারা জন্মগ্রহণ করা কিংবা মৃত্যুবরণ করার সময় তো তাদের জাতের কোনো চিহ্ন থাকতেছে না। তাইলে আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করতেছো যে আমার জাতফাতের উত্তরটা কি? কি আশ্চর্য। আচ্ছা, এরপর গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে দাঁড়াও, গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। 2 লাইন করে আমরা পড়বো। যেটা জল, জল মানে কি? এই জায়গায় পানি বুঝাচ্ছে। আমরা তো সবাই পানি জানি, রাইট? পানি খাই, প্রতিদিন পানি না খেলে তো আমরা বাঁচতে পারতাম না, বা তুমি আমার ক্লাসটা করতে পারতাম না, বা আমি তোমাকে পড়াইতে পারতাম না। একটু আগে আমি পানি খায় গলা ভিজায় তোমাকে ক্লাস করাইতে আসছি। লালন বলতেছে কোনো একটা জল যদি গর্তে যায় সেটাকে আমরা বলতেছি কুয়ার জল, কুয়া থেকে পানি উঠায় না, এটা তো দেখছো। বা হচ্ছে তোমার গঙ্গার পানি, হ্যাঁ, হিন্দু ধর্মের পবিত্র পানি, সেই গঙ্গার পানি কি গঙ্গায় যখন যায় সেটা হচ্ছে মূলত গঙ্গা জল হয়ে যায়। এখানে কূপ জল দ্বারা লালন ফকির জমজম কূপের পানিকে বুঝাচ্ছে। অর্থাৎ মুসলমানরা বলতেছে যে পানি যখন এই কুয়া থেকে উঠে সেটা হচ্ছে কূপ জল বা পবিত্র জল, হিন্দুরা বলতেছে সেটা যখন গঙ্গা জল থেকে বা গঙ্গা নদী থেকে ওঠে সেটা হচ্ছে গঙ্গা জল বা গঙ্গার পবিত্র পানি। কিন্তু আলটিমেটলি লালন বলতেছে এবার এই পরের 2 লাইনে যে আলটিমেটলি এই জল তো আর সেটা পরিবর্তন হয়ে যায় না, তুমি জলকে যেই পাত্রে রাখবা সেটা সেই পাত্রের আকার ধারণ করবে। অর্থাৎ লালন বুঝাতে চাচ্ছেন, বা আমি যদি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই মোটামুটি, যে জল তো কি 2 অণু হাইড্রোজেন আর 1 অণু হচ্ছে কি অক্সিজেন, H2O। এই H2O তো আর পরিবর্তন হয় না, সেটা তুমি যখন কুয়া থেকে উঠাবা সেটা হচ্ছে কূপ জল, আর যেটা তুমি গঙ্গা থেকে উঠাবা সেটা হচ্ছে গঙ্গা জল আর কি। লালন এতটুকু পার্থক্য বুঝাইতে চাইছেন যে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। এটা আরো বেশি স্পেসিফিক করতেছেন ওনার কথাটা পরের 2 লাইনে, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে।
অর্থাৎ মূলে এক জল, মূলে হচ্ছে সেই H2O, অর্থাৎ মূলে সেটা হাইড্রোজেন 2 অণু এবং অক্সিজেন 1 অণু, সেখানে কোনো পার্থক্য নাই অবশ্যই লালন মতে। সে যে ভিন্ন নয়, অর্থাৎ মূলে যে জলটা আছে সেটা তো কোনো ভিন্ন নয়, সেটা তো একই। এটা এই পাত্রে রাখা হয়েছে বলে এটাকে আমরা কূপ জল বলতেছি, এটা ওই পাত্রে রাখা হয়েছে বলে সেটাকে আমরা গঙ্গা জল বলতেছি। ভিন্ন জানায় পাত্র অনুসারে, অর্থাৎ পাত্র অনুসারে যেই পাত্রে আমি রাখতেছি সেই পাত্র অনুসারে সেটার নামকরণটা একটু ভিন্ন হচ্ছে। একটা জমজম কূপের পানি, একটা হচ্ছে গঙ্গা জলের পানি। ওকে, জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা, লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। অর্থাৎ এই দুইটা লাইন আর এই দুইটা লাইন আবার আলাদা আলাদা পড়া লাগবে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। জগৎ বেড়ে জেতের কথা এতটুকু আগে বুঝাই যে মানুষজন নিজেকে মনে করে আরে আমি তো বাংলাদেশি, হ্যাঁ আমি তো একজন প্রাউড মুসলিম, তারপর মনে করো খ্রিস্টান, আমি কোনো ইউরোপিয়ান সমাজে গেলে আরে আমি তো জার্মানি, আমি তো প্রাউড জার্মান, আমি তো প্রাউড ক্রিশ্চিয়ান, বা হচ্ছে মনে করো তুমি যদি চায়নাতে যাও আমি তো প্রাউড বুদ্ধিস্ট, বা তুমি যদি ইন্ডিয়াতে যাও আমি তো প্রাউড হিন্দু। অর্থাৎ জগৎ বেড়ে, অর্থাৎ জগতের এক এক প্রান্তে এক একজন মানুষ জাতের কথা বলে, অর্থাৎ নিজের ধর্মের কথা বলে, নিজের জাতের পরিচয় দেয়, সেটা নিয়ে মানুষ গর্ববোধ করে, সেটা নিয়ে মানুষ অহংকার বোধ করে। অর্থাৎ তুমি যদি মনে করো সৌদি আরবে যাও, সেখানে দেখবা যে মানুষ বলছে, বা বাংলাদেশে যেহেতু আছে বাংলাদেশে উদাহরণ দিই, সেখানে মানুষ বলতেছে আরে এখানে মেজরিটি অফ দ্য পার্সন হচ্ছে মুসলমান, আমি একজন নিজেকে মুসলমান হিসেবে গৌরব বোধ করতেছি, আমি বাদে আর কেউ এই জায়গার মধ্যে কোনো দাবিদার রাখে না। তো অর্থাৎ নিজের জাত নিয়ে মানুষ বাংলাদেশে মানে গৌরব বোধ করতেছে বা অহংকার করতেছে। তেমনইভাবে তুমি যদি একটা ইউরোপিয়ান সমাজে যাও, মনে করো ব্রিটেনের কথা বা লন্ডনের কথা, লন্ডনে মনে করো তুমি দেখবো যে আরে আমি তো এখানে খ্রিস্টান ধর্ম পালন করতেছি, এই যে খ্রিস্টান ধর্ম বাদে বাকি সব ধর্ম ফাও ধর্ম। এই যে জগতের এক এক জায়গায় জগৎ বেড়ে, জগতের এক এক জায়গায় মানুষজন এক এক জাতের কথা বলতেছে বা এক এক জাত সম্পর্কে গৌরব করতেছে। লোকে গৌরব করে যথাতথা, মানে লোকে যথাতথা মানে হচ্ছে শুধু শুধু, এই জায়গায় হুদাই একটা কথা বলি না আরে মামা হুদাই, যে লোকে গৌরব করে যথাতথা। কেন লোকে গৌরব করতেছে যথাতথা? লালন মতে যে এই গৌরব করে তো কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি তুমি কোথার, তুমি হচ্ছে সেই মানব ধর্ম থেকে আসছো, তোমার মূল পরিচয় হচ্ছে কি মানুষ। এবং সেটার উপমা দিছে কি আগের এই 4টা লাইনে, যে জল যে পাত্রে রাখবা সেই পাত্রে আকার ধারণ করবে। তুমি যে জাত নিয়ে গর্ব করতেছো, তুমি তো মূলত ওই পাত্রে আসো দেখে শুধুমাত্র ওই জাতের হইতে পারছো। অর্থাৎ তোমার বাবা হয়তো খ্রিস্টান ছিল বলেই তুমি আজকে খ্রিস্টান হইতে পারছো, তোমার বাবা হয়তো মুসলমান ছিল বলেই তুমি মুসলমান হইতে পারছো। কিন্তু তোমাকে যদি অন্য কোনো একটা পাত্রে রাখা হইতো, মনে করো তুমি খ্রিস্টান হয়ে জন্মাইছো কিন্তু তোমার পরিবার ছিল হচ্ছে হিন্দু, তাহলে কি তুমি অবশ্যই হিন্দু পরিবারের হইতা? হ্যাঁ, ধর্মান্তরিত হইলে সেটা আলাদা কথা, সেই কথা লালন ফকির বলতেছে না। বাট আমরা মূলত বলতেছি, বা লালন মূলত বলতেছে যে জগৎ বেড়ে জেতের কথা, লোককে গৌরব করে যথাযথা। তুমি শুধু শুধু গৌরব করতেছো, এই গৌরব করে কোনো লাভ নাই, কারণ তোমার রুটস কি? তোমার রুটস হচ্ছে তুমি একজন মানুষ হিসেবে পরিচয় হচ্ছে তোমার সবচেয়ে বড় পরিচয়। ওকে, লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। সাত লিখছে, সাত হবে এটা, এখানে অ্যাগেন সাত লিখছে, সাত হবে, তোমাদের বই মেবি সাত লেখা। লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। অর্থাৎ লালন সেই জেতের ফাতা, জেতের ফাতা মানে হচ্ছে জাতফাত। আমরা বলি না আরে আরে মামা হানি পানি দে না, একটু কলম ঠলম, আমরা বলি না আরে মামা কলম ঠলম আছে নাকি কোনো, দে না। তারপরে মামা আরে মামা ব্যাগ ট্যাগ অনেক ভারী হয়ে গেছে, এই যে ব্যাগ ট্যাগ, অর্থাৎ যে জাতফাত, আমরা বলি না জাতফাত, আরে দূর কলম ঠলম দে না একটু লেখমু। মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে লালন ফকিরের জায়গায় বলতে যাচ্ছেন যে লালন সে জেতের ফাতা, লালন সেই জাতফাত অনেক আগেই বিক্রি করে দিছে। কোন জাতফাত? এই যে হিন্দু ধর্মের পরিচয়, এই যে বৌদ্ধ ধর্মের পরিচয়, এই যে খ্রিস্টান ধর্মের পরিচয়, সেটা সে অনেক আগেই বিক্রি করে দিছে। সে এখন বিশ্বাস করে একটাই ধর্মে, সেই ধর্মের নাম কি? সেই ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম, এবং সেটা হচ্ছে তোমাদের কবিতার নাম। সেই ধর্মের নাম কি? সেই ধর্ম হচ্ছে মানব ধর্ম। অর্থাৎ লালন সেই যে জাতফাত অনেক আগেই বিক্রি করে দিয়েছে। কোথায়? সাত বাজারে। বিকিয়েছে মানে বিক্রি করেছে। বিকিয়েছে মানে কি? বিকিয়েছে মানে বিক্রি করেছে। বাই দ্য ওয়ে ভাইয়া আপুরা, আমি যেরকম ভাবে বইয়ের মধ্যে দাগাইছি বা বইয়ের মধ্যে আমি যে কথাগুলো বলছি, যে অনেক সময় কিন্তু অনেক কথা বলতেও পারি না। আমার বইয়ের মধ্যে আমি কি করতাম, আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন মনে করো যাওয়া হচ্ছে তোমার মনে করো মৃত্যুবরণ করা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আশা মানে কি? আশা মানে হচ্ছে এই জায়গায় জন্মগ্রহণ করা,
জন্মগ্রহণ করা, এরকম মনে করো টিচার যা যা বলতো আমি বইয়ের ভিতরেই নোট করে রাখতাম, যাতে এই কবিতাটা একবার, আমি খাতায় না কিন্তু, এগেইন খাতা হইলে তুমি পরীক্ষার আগের রাতে একবার খাতার দিকে তাকাবে, একবার বইয়ের দিকে তাকাবে, এরকম যাতে না হয়। কবিতার মধ্যেই, কবিতার আশেপাশে দেখবা দুই সাইড দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে তোমার, সেই ফাঁকা জায়গার মধ্যেই আমি নিজে নোট করতাম, যাতে শুধুমাত্র কবিতার দিকে তাকাইলে পরীক্ষার আগের রাতে আমার এই পুরো 1 ঘন্টা বা আধা ঘন্টা যত ক্লাস আছে সেই পুরো ক্লাসটা মনে পড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমার এক্সপ্লেনেশনগুলো কবিতার আশেপাশে একটু লিখে রাখবা, দেখবে যে পরীক্ষার আগের রাতে তোমার ভালো রেজাল্ট করতে খুব বেশি সহায়ক হয়েছে। ঠিক আছে, ওকে আসো, মোটামুটিভাবে এই মূল পাঠ বা মূল কবিতাটা পড়া আমার শেষ। এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হচ্ছে পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং হচ্ছে শব্দার্থ পড়া, যেটা আমরা স্কিপ করে আসছিলাম, যেটা আমরা 3 নম্বর পার্টে পড়বো বলছিলাম। ওকে আসো, সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি, এই গানটা মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। অর্থাৎ এটার মূল কি ছিল? এটার মূল হচ্ছে গান। অর্থাৎ তোমরা ইউটিউবে সার্চ দিলে এখন পাবা যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। সেই গানটাই মূলত কবিতা হিসেবে সংকলিত হয়েছে, যেটা আমি অনেক আগে বলে আসছিলাম একদম শুরুতে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। অর্থাৎ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন কেন করেছেন? কারণ হচ্ছে লালন বলেন যে এই জাতের পরিচয়ের যে মানব হিসেবে বা মানুষ হিসেবে বা মানবতার পরিচয় হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়, এবং আমি নিজে এই জাতের পরিচয় অনেক আগেই 7 বাজারে বিকিয়ে দিয়েছি। ওকে, এরপর লালন নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে। এগেইন আমি তোমাকে এই পাঠ পরিচিতিগুলো আগে কেন পড়াইনি? কারণ হচ্ছে তুমি যদি কবিতা না পড়তা, শুরুতেই যদি কারো গলায় মালা, কারো তসবি, তাহলে তুমি কনফিউজড হয়ে যেতে, আরে ভাই এটা কেন এই জায়গায় আসতেছে। সো কবিতা পড়ার আগে বা কবিতার পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো পড়ার আগে মূলত কবিতাটা, মূল কবিতাটা একটু ভালোভাবে পড়ে আসা জরুরি। ওকে, আমরা পরবর্তী যে কবিতাগুলো পড়বো, যেমন মনে করো তোমার কবিতা আছে কি 2 বিঘা জমি আছে, হ্যাঁ, বা হচ্ছে আরো যা যা কবিতা আছে সবগুলো হচ্ছে আমরা এই সেম স্টাইলে পড়ে থাকবো। ওকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। অর্থাৎ কেউ যায়, যাওয়া কিংবা আসার বেলায় মনে আছে জাতের কোনো ফাতা থাকে না বা জাতের কোনো রূপ থাকে না। মানুষ জাত বা ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। অর্থাৎ মানুষ যে জাত সম্পর্কে গৌরব দেখায়, হ্যাঁ, মানুষ একদম লাস্টের আগের লাইন আমি তোমাকে একটু কবিতার মধ্যে দেখাই, কোথায়, এই যে জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা। অর্থাৎ মানুষজন যে শুধু শুধু গৌরবটা করতেছে নিজের জাত নিয়ে, আরে ভাই আলটিমেটলি মূল কথা কি? মূল তো তুমি একজন মানুষ, তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি মানুষ। তুমি সেই পরিচয়টা কেন ভুলতেছো? তুমি কেন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে অহংকার বোধ দেখাচ্ছ? কেন আরেকজন মানুষের সাথে জাত পরিচয় খারাপ আচরণ করতেছো? লালন এইটা বুঝতে পারে না। ওকে, এরপর হচ্ছে কবি পরিচিতি। লালন শাহ মানবতাবাদী মরমী কবি, এইটা তোমার এমসিকিউ এবং ক মার্কের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার কিসের জন্য? এটা তোমার এমসিকিউ অথবা সৃজনশীলের ক মার্কের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহী বা লালন শাহের পরিচিতি অর্জন করেন। এগেইন এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করেন। তাহলে সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করেন কে? লালন শাহ, সিরাজ শাহী। তাইলে তোমার প্রশ্নটা উল্টাভাবে হইতে পারে, লালন শাহের গুরু কে ছিলেন? সাধক সিরাজ শাহী। এইটাও তোমার এমসিকিউ অথবা হচ্ছে ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। ওকে, গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সম্পর্কে, এই যে দেখো এগেইন, প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও বিভিন্ন ধর্ম সম্পর্কে উনি বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন, বিস্তর জ্ঞান লাভ করেন। কেন? কারণ উনি মনে করছেন যে আমি যদি নিজে একটা ধর্ম প্রতিষ্ঠা করতে যাই, মানব ধর্ম, সেই ধর্ম প্রতিষ্ঠা করার আগে আমাকে বাকি সব ধর্ম সম্পর্কে ভালোভাবে জানা লাগবে। বাকি সম্পর্কে যদি ভালোভাবে নাই জানি, তাহলে আমি কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করব? তেমনইভাবে তুমি কথার কথা যে তুমি যদি ভবিষ্যতে একটা লেখক হইতে চাও, যে ভাই আমি চাই যে বইমেলায়, যে ফেব্রুয়ারি মাসে বইমেলায় আমার একটা ভালো বই প্রকাশিত হবে, তাহলে কি আলটিমেটলি তোমাকে আগে 100টা বই কিন্তু পড়ে আসতে হবে। এই সেম কাজটা করছেন কি লালন শাহ। তারপর এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে, তাহলে মোট মিলায় কি ছিল? মূলত ছিল হচ্ছে অভিজ্ঞতা ও উপলব্ধি, এবং হচ্ছে তিনি হিন্দু মুসলমান ধর্ম সম্পর্কে যা জ্ঞান অর্জন করছেন তা সম্পর্কে তিনি নতুন দর্শন প্রচার করেন। এবং এই দর্শনটা কি? এই দর্শনটাই হচ্ছে মূলত আমার মানব ধর্ম।
ওকে, গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে অধ্যাত্মভাব বা আধ্যাত্মভাব। অধ্যাত্মভাব লেখা হয়েছে, এই জায়গায় আধ্যাত্মবাদ বা ভাব হবে। আধ্যাত্মভাব, আধ্যাত্মভাব মানে কি? আধ্যাত্মভাব হচ্ছে যারা সাধু দরবেশ এই টাইপের লোকজন হয়, যারা সাধারণত ধ্যান সাধনায় মগ্ন থাকেন। আধ্যাত্মভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। তিনি কি? সহস্রাধিক, অর্থাৎ 1000-এরও বেশি গান রচনা করেন। শতাধিক মানে কি? আমি একটু তোমাকে বুঝাই দিই। শতাধিক মানে হচ্ছে তোমার 100+। শতাধিক মানে হচ্ছে 100+। আর সহস্রাধিক, সহস্রাধিক মানে হচ্ছে 1000+। ওকে, 1000-এরও বেশি গান রচনা করেন। তিনি ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। এখনো তুমি যদি কুষ্টিয়া বা ঝিনাইদহতে যাও তখন দেখো, বিশেষ করে কুষ্টিয়াতে কিন্তু লালন ফকিরের মাজার আছে এবং সেই জায়গায় বছরে 2 বার লালন উৎসব পালিত হয় এখনো পর্যন্ত, এই 2025 সালে এসেও। ওকে, তাহলে উনি জন্মগ্রহণ করেন কোথায়? ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়াতে। ওনার জন্মসাল মৃত্যুসাল তুমি যদি আহামরি মনে নাও রাখো সমস্যা নাই, কিন্তু এতটুকু মনে রেখো যে ওনার কুষ্টিয়াতেই জন্ম এবং কুষ্টিয়াতেই মৃত্যু, কুষ্টিয়ার ছেউরিয়ায় মৃত্যু। ওকে, এরপর হচ্ছে কয় মানে কি? বলে বা জিজ্ঞাসা করে। লালন কয় জেতের কি রূপ দেখলাম না নজরে, বা লালন বলে বা লালন উত্তর দেয় যে আমি তো জাতের রূপ কোনো নিজের নজরে বা নিজের চোখে দেখতে পাইলাম না। জেতের মানে হচ্ছে জাতের, এগেইন এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে, যেটা আমরা কবিতার মধ্যে কিন্তু পড়ে আসছি। যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়, এটাও আমরা পড়ে আসছি। কূপজল মানে হচ্ছে কুয়োর পানি, আর গঙ্গাজল মানে হচ্ছে কি? গঙ্গাজল মানে হচ্ছে তোমার গঙ্গার পানি। এই দুইটা হচ্ছে তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? তোমার ক মার্কের জন্য, অথবা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য। সৃজনশীলের ক মার্কের জন্য কিংবা এমসিকিউর জন্য এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম নিজেদের বইয়ে কিন্তু এরকম বক্স দিয়ে একটু মার্ক করে নিও কাইন্ডলি, ঠিক আছে? তাহলে তুমি দেখবে যে পরীক্ষার আগে রাতে এগেইন তোমার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ভালো করা, তোমার উদ্দেশ্য এই কবিতা ভালোভাবে আত্মস্থ করা এবং হচ্ছে পরবর্তীতে কবিতায় ভালো করা, মানে পরীক্ষায় ভালো করা। এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গাজল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের ফাতা, জেতের ফাতা মানে হচ্ছে জাতফাত, জাত বা ধর্মের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলা হয়েছে যে জাতের কিরূপ। জেতের ফাতা তো আমি অনেক আগেই 7 বাজারে বিকিয়ে দিয়েছি। ওকে, জেতের ফাতা হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। এই জায়গায় মূলত মোটামুটি আমার শেষ। এখন হচ্ছে আমরা অনুশীলনীতে যাব। প্রথমেই কর্ম অনুশীলন দেখব। কর্ম অনুশীলনের মধ্যে আমরা একটা পাচ্ছি কি? তোমার চারিদিকে নানান শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে। এদের সম্পর্কে তোমার সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধ তৈরি করো। অর্থাৎ এই যে শ্রেণী পেশা ও ধর্মগোত্র বর্ণের নানান রকমের মানুষ আছে, এগুলা সম্পর্কে একটা দলীয় কাজ এক প্রকার দিছে। যে মনে করো তোমার চারপাশে তোমার ক্লাসের মধ্যে থাকতে পারে যে বৌদ্ধ ধর্মের একজন মানুষ আছে, খ্রিস্টান ধর্মের 2 জন মানুষ আছে, হিন্দু ধর্মের 10 জন মানুষ আছে। তাদের থেকে জানো যে তাদের ধর্মগুলো কি। বা হচ্ছে তোমার 5 জন ক্লোজ ফ্রেন্ডের বাবার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করো যে তারা কোন শ্রেণী পেশায় আছে, এই যে শ্রেণী পেশার কথা বলা হয়েছে। ওকে, সেগুলো একটু নোট ডাউন করে লিপিবদ্ধ করো এবং বাকিটা ক্লাসে সংগ্রহ করো, এবং এই কাজটা আমি আশা করি তোমরা নিজেরা করতে পারবে। এরপর হচ্ছে অনুশীলনী। যে অনুশীলনীর মধ্যে হচ্ছে আমরা প্রথমে এমসিকিউ দেখব। এমসিকিউ কি আছে? যে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? মানুষ পরিচয়টি সবচেয়ে বেশি বড় হওয়া উচিত। ধর্ম কিংবা সামাজিক কিংবা রাজনৈতিক অর্থনৈতিক এইসব পরিচয় হচ্ছে বাহ্যিক পরিচয়। এই পরিচয় মানুষ চাইলেই নিজের কর্ম প্রচেষ্টা দ্বারা চেঞ্জ করতে পারে। যেমন ভাই ধর্মের পরিচয় কিভাবে চেঞ্জ করে? আরে ভাই ধর্মান্তরিত হওয়া যায় না। ভাই অর্থনৈতিক পরিচয় কিভাবে চেঞ্জ করে? আরে ভাই তুমি যদি গরিব থাকো, কথার কথা তুমি যদি হার্ডওয়ার্ক করো, হ্যাঁ কথার কথা তুমি যে ক্লাস 8-এ আসো, তুমি হার্ডওয়ার্ক করতেছো, তুমি তাইফ ভাইয়ের ক্লাস দেখতেছো, তাইফ ভাইয়ের ক্লাস দেখে কি শিখতেছো? যে না, এই ক্লাসটা ভালোভাবে করলে আমি পরীক্ষায় ভালো করতে পারবো। যদি 8-এ ভালো করতে পারি তাহলে হচ্ছে আমার 9, 10, 11, 12 এগুলো শেষ করে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরবর্তীতে আমি বিসিএস ক্যাডার হতে পারবো। অর্থাৎ তোমার হার্ডওয়ার্কের শুরুটা এখনই হওয়া উচিত, তাই না? তেমনইভাবে এরকম হার্ডওয়ার্ক যদি মানুষ করে তাহলে সে তার অর্থনৈতিক পরিচয় বদলাইতে পারে। রাজনৈতিক পরিচয় কিভাবে বদলাবো? রাজনৈতিক পরিচয় বদলানোর জন্য তোমাকে রাজনৈতিক একনিষ্ঠ কর্মী হতে হবে। যদিও এটা আমি এনকারেজ করতেছি না। এগেইন রাজনীতি করিও না কেউ, যদি পসিবল হয় রাজনীতি করিও না। খুবই বাজে একটা জিনিস, খুবই 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 বাজে একটা জঘন্য একটা জিনিস। ওকে, আসো এরপর মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? সামাজিক অবশ্যই না, ধর্মীয় অবশ্যই না, কারণ লালন সরাসরি জাতের পরিচয়ের বিপক্ষে ছিলেন। এরপর হচ্ছে মানবিক, হ্যাঁ এটা একটা অপশন হতে পারে। পেশাগত না, পেশাগত না, তাহলে উত্তর হচ্ছে গ মানবিক। ওকে,
লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর কি? লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর হচ্ছে জাতের বড়াই করা। জাতের বড়াই মানে কি? জাতের বড়াই করা হচ্ছে তোমার, লালন যখন বলেন যে মানুষজন যখন নিজের জাতকে নিয়ে বা নিজের ধর্ম বা নিজের জাতিসত্তাকে নিয়ে গর্ববোধ করে, অহংকার বোধ করে, সেটা হচ্ছে জগৎ সংসারের জন্য অকল্যাণ বয়ে আনে। কারণ দিন শেষে ও মানুষ, আমিও মানুষ, আমি কেন শুধু শুধু ওর সাথে খারাপ আচরণ করতে যাবো বলো? তারপরে কি কূপের জল? অবশ্যই না, কূপের জল তো মানুষের জন্য ক্ষতিকর না, কূপের জল যা সে উদাহরণ হিসেবে দেখাইছিল। ওকে, বংশ কৌলিন্য, হ্যাঁ বংশ কৌলিন্য, যে বংশ নিয়ে মারামারি করা, জাতের বড়াই করা। উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। তাহলে 1 ও 3 কোথায় আছে? এই জায়গায়, এই যে খ মার্কের উত্তর 1 ও 3, তাহলে সঠিক উত্তর 1 ও 3। ওকে, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল পাবো এবং এই জায়গায় আমরা শুরুতে ক এবং খ মার্ক সলভ করবো, তারপরে আমরা উদ্দীপক পড়বো এবং তারপরে গ বা ঘ মার্কে যাবো। তাহলে আগে ক এবং খ, তারপরে হচ্ছে উদ্দীপক, তারপরে হচ্ছে আমার গ এবং ঘ। ওকে, তাহলে প্রথমে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। ওকে, কূপজল অর্থ কি? কূপজল হচ্ছে কুয়োর পানি। এই জায়গায় জমজম কূপের পানিকে বোঝানো হচ্ছে। কূপজল মানে কি? কূপজল মানে হচ্ছে কুয়োর পানি। জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? জাতপাত নিয়ে, জাতপাত মানে হচ্ছে এই জায়গায় যে জাতের বড়াই, যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, বা নিজের জাতকে নিয়ে গর্ববোধ করা বা অহংকার করা বা বাড়াবাড়ি করা। কারণ লালন ফকির, তুমি লাইনটা এরকম ভাবে লিখবা যে জাতপাত নিয়ে বাড়াবাড়ি। আচ্ছা, আমি সৃজনশীল লেখার কি উত্তরটা, প্রক্রিয়াটা তোমাকে বলছি না? বলি নাই, আসো একটু দেখি, দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, একদম ফাঁকা স্লাইড। প্রথমে আমরা মনে করো একটা সৃজনশীল আছে এবং এই সৃজনশীলটা কথার কথা 4 নম্বর প্রশ্নের উত্তর। তুমি উপরে লিখবা 4 নং প্রশ্ন উত্তর, তারপরে নিচে দাগ দিবা, তারপরে লিখবা ক মার্ক, তারপরে হচ্ছে তুমি এরকম ভাবে লেখা শুরু করবা। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষায় লেখার স্ট্যান্ডার্ড নিয়ম। ক শেষ, একটু ফাঁকা রাখবা, একটু ফাঁকা রেখে খ মার্ক লেখা শুরু করবা। ওকে, এটা হচ্ছে পরীক্ষায় লেখার স্ট্যান্ডার্ড নিয়ম। আমি যেহেতু প্রথম কবিতার ক্লাস, আমি একটু সৃজনশীল লেখার উত্তর নিয়মটা তোমাকে একটু দেখায় দিচ্ছি। ঠিক আছে, কমা কিভাবে লিখতে হবে, ক্ষমা কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এবং এই লেখাগুলা, এই যে ক খ একটু আগে যেগুলো দেখাইলাম আমি তোমাকে, হ্যাঁ, এই যে ক খ, এই লেখাগুলো কিন্তু নীলকালিতে হইতে হবে তোমার, অবশ্যই নীলকালিতে হইতে হবে। এই যে এতটুকু নীলকালিতে হইতে হবে যাতে টিচার বুঝতে পারে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বাজে দিকটা কি জানো? যে টিচার এই জায়গায় খেয়াল করে না, যে টিচার মনে করে আর দূর, লিখছে ওকে মার্কস দিলেই হয়েছে। বাট তুমি যখন এরকম নীলকালি দিয়ে লিখবা, মনে করো কথা ধর্মের মধ্যে তুমি যখন আয়াতগুলা, হ্যাঁ, বা হচ্ছে তোমার বিভিন্ন হিন্দু ধর্ম হলে শ্লোকগুলা তুমি যখন নীলকালি দিয়ে লিখবা, বা হচ্ছে সমাজের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বইটা আছে সেখানে যখন উক্তিগুলা, হ্যাঁ, বা হচ্ছে তোমার বিভিন্ন রেফারেন্সগুলা তুমি যখন নীলকালি দিয়ে লিখবা, টিচার বুঝবে যে না, এই ছেলের ভিতরে জিনিসপত্র আছে। ওকে, আসলে এগুলো মুছি, আমরা একটু নিয়মগুলা দেখি। নিয়মগুলা কি? প্রথমে হচ্ছে ক মার্কটা আমি একটু দেখাই, এটা কিন্তু মাঝখানে যাবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য। ক মার্ক হচ্ছে জাস্ট এক লাইন, একটা লাইন, নট বেশি। এক লাইন বলতে ভাই এক লাইন একটা দাড়ি আর কি। হ্যাঁ, এক লাইন বলতে ভাই বলছে এক লাইনের মধ্যে এক লাইন, এরকম একটা দাড়ি। খ মার্ক কি? খ মার্ক হচ্ছে তোমার একটা দাড়ি, একটা লাইন মানে হচ্ছে একটা দাড়ি, প্লাস হচ্ছে হাফ পেজ। প্লাস কি? প্লাস হচ্ছে হাফ পেজ। ওকে, এরপরে ক এবং খ শেষ। গ মার্ক কি? গ মার্কে হচ্ছে ক মার্কের মতো একটা দাড়ি, তারপরে খ মার্কের মতো 3 থেকে 4 লাইন, হাফ পেজ লাগবে না এখানে, 3 লাইনও লাগবে না, একটা সংজ্ঞা হইতে পারে কিংবা একটা গুরুত্বপূর্ণ কথা হইতে পারে, একটা গুরুত্বপূর্ণ উক্তি হইতে পারে, এটা হচ্ছে তোমার গ মার্কে যাবে। তারপরে গ মার্কের 3 নম্বর প্যারাটা হবে 1 পেজের কাছাকাছি, অর্থাৎ এতটুকু হাফ পেজ, অর্থাৎ প্রথম 1 লাইন এবং এটাতে মিলায় হচ্ছে হাফ পেজ, তারপরে আরো 1 পেজ যাবে, অর্থাৎ 1.5 পেজের মতো গ মার্ক হবে আমার। ভাই বাকি 1 পেজে কি লিখবো? বাকি 1 পেজের মধ্যে শুরুর 5-6 লাইন তুমি উদ্দীপক টানবা, শুরুর 5-6 লাইন তুমি উদ্দীপক টানবা। হ্যাঁ, মনে করো এখানে হচ্ছে 5-6 লাইন, কথার কথা এটা হচ্ছে 5-6 লাইন উদ্দীপক টানছে, যে উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে শুরু করবা তেমনই ভাবে, এই যে পরের লাইন থেকে প্যারা কিন্তু দেওয়া যাবে না, কারণ 3 নম্বর প্রশ্নের উত্তরে 3টাই প্যারা হবে। তেমনই ভাবে তখন তুমি একদম যে কবিতাটা, যে মানব ধর্মটা পড়ছে, সেই মানব ধর্ম থেকে টান দিয়ে এটা 1 পেজ লিখে শেষ করবা। ওকে, এরপরে ঘ মার্ক আমরা দেখব। ঘ মার্কের মধ্যে শুরুতে একটা লাইন যাবে, শুরুতে একটা লাইন যাওয়ার পর তারপরে হচ্ছে তুমি খ মার্কের মতো, মানে সরি গ মার্কের মতো একটা সংজ্ঞা হইতে পারে বা হচ্ছে একটা ছোট উদাহরণ হইতে পারে, গ মার্কের মতো অল্প একটু লিখবা। তারপর হচ্ছে মানে ঘ মার্কের 3 নম্বর প্যারা যেটা আছে সেটাই শুধু উদ্দীপক যাবে। 4 নম্বর প্যারায়, মানে এই জায়গায় যেমন উদ্দীপক আর হচ্ছে তোমার কবিতার লাইনগুলা সেম করে ফেলছো, এই জায়গায় 3 নম্বর প্যারায় শুধু উদ্দীপক যাবে এবং 4 নম্বর প্যারায় শুধু
কবিতার কথা যাবে বা হচ্ছে গদ্যের কথা যাবে। এটা শুধুমাত্র গদ্যের পদ্যের ক্ষেত্রে প্রযোজ্য না বা কবিতার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা হচ্ছে তোমার গদ্য কিংবা প্রবন্ধ কিংবা তোমার যে সহপাঠ আছে সেই সহপাঠের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আমরা সৃজনশীল লেখার নিয়মগুলো একটু দেখছি, এবার আসো সৃজনশীলগুলো। কেন আমি বললাম এটা কিন্তু আমি অন্য কোনো ক্লাসে বলবো না, জাস্ট হচ্ছে যেহেতু প্রথম ক্লাসে তোমাদেরকে একটা ধারণা দিলাম কীরকমভাবে পড়া লাগবে বা কীরকমভাবে উত্তর করা লাগবে। জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা, মানে প্রথম লাইনটা কি হবে তাহলে, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ হচ্ছে এই জাত নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না, কারণ মানুষের মূল পরিচয় হচ্ছে মানব ধর্ম। তারপরে সেকেন্ড প্যারা থেকে শুরু করবা যে মানব ধর্ম হচ্ছে সেই রকম ধর্ম যেখানে মানুষকে জাতের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হয়। একটি কুয়োর মধ্যে পানি রাখলে যেমন সেই পানি কুয়োর আকার ধারণ করে, কিংবা গঙ্গা নদীতে ফেলাইলে সেই পানি গঙ্গা নদীর মতো আকার ধারণ করে, তেমনইভাবে মানুষের পরিচয় বা বাহ্যিক পরিচয় হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধর্ম বা শ্রেণী পেশা, তার অভ্যন্তরীণ পরিচয় হচ্ছে সে নিজে শুধুমাত্র মানুষ। এবং এসব কারণেই মূলত জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তাহলে খ মার্কটা আমার শেষ, ক এবং খ মার্ক শেষ। আসো এবার উদ্দীপক পড়ি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। অর্থাৎ এই জায়গার মধ্যে মানুষ জাতিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে জগৎ জুড়িয়ে একটাই জাতি আছে, কি জাতি, সেই জাতির নাম হচ্ছে মানুষ জাতি, যে একই পৃথিবীর স্তন্যে লালিত, যে একটা পৃথিবীর, এটা কিন্তু ক্লাস 7-এর একটা কবিতা, ঠিক আছে, যে একই পৃথিবীর স্তন্যে লালিত, যে একটা পৃথিবী থেকে উৎপত্তি হচ্ছে এইটা, সে কি, মানে একটা পৃথিবীর খাবার দাবার খেয়ে, একটা পৃথিবীর রিসোর্সেস নিয়ে বা একটা পৃথিবীর অক্সিজেন নিয়ে মানুষ বেঁচে থাকতেছে, একই রবি শশী মোদের সাথী, বা একই সূর্য এবং তারা হচ্ছে আমাদের সাথী। ওকে, বাইরের ছোপ আচরে শিলোপ, ভিতরের রং পলকে ফোটে, বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলোয় লোটে। অর্থাৎ ওই সেম কথা ঘুরায় ফিরায়, যে বাইরের তো যা পরিচয় আছে সেটা হচ্ছে বাহ্যিক পরিচয়, বাইরের ছোপ, যে মনে করো কেউ কালো কেউ সাদা, সেটা হচ্ছে আচরে শিলোপ, মেকআপ দিলে সেই কালো জিনিস সাদা হয়ে যায়, অর্থাৎ চেহারা কালো থাকলে মেকআপ দিলে, আচর দিলেই সেটা লোপ পাওয়া যায়। কিন্তু ভিতরের যে রং সেটা হচ্ছে পলকে ফোটে, অর্থাৎ ভিতরের লাল রং। আমি তোমাকে উদ্দীপকটা একটু ব্যাখ্যা করতেছি। অর্থাৎ এইখানে মানুষকে বাহ্যিক পরিচয় কিংবা জাতির পরিচয়ের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূলত অভ্যন্তরীণ পরিচয়কে বা মানুষ হিসেবে পরিচয়কে। ওকে, গ মার্কে কি বলা হয়েছে, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের কীরকম মিল পাওয়া যায়। প্রথম লাইন হবে এরকম, যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের মানুষ হিসেবে পরিচয়কে সবচেয়ে বেশি বড় বলে আখ্যা দেওয়া হয় এবং এই বিষয়টাতেই মিল পাওয়া যায়। তারপরের প্যারাগুলোতে কীরকম হবে, তারপরের প্যারাগুলোতে হইতে পারে এরকম, মনে করো মানব ধর্ম সম্পর্কে একটা কথা লিখবা, যে লালন ফকির মানুষ হিসেবে পরিচয়কে সবচেয়ে বেশি বড় হিসেবে দেখেছেন এবং উনি তার নিজের জাত পরিচয়কে 7 বাজারে বিকিয়ে দিয়েছেন। এটা হইতে পারে আমার সেকেন্ড প্যারা। থার্ড প্যারায় কি হইতে পারে, থার্ড প্যারার মধ্যে বলা হচ্ছে, বলবা তুমি, উদ্দীপকের মধ্যে উল্লেখ করা হয় যে মানুষ হিসেবে পরিচয়কে সবচেয়ে বেশি বড় করা হয় এবং হচ্ছে মানুষ জাতি, যে জায়গার মধ্যে মানুষ জাতি শুধুমাত্র তার পৃথিবীর স্তন্যে লালিত হয়, তারা একই চাঁদ এবং সূর্য, শশী মানে চাঁদ, রবি মানে সূর্য, একই চাঁদ এবং সূর্য দেখে বড় হয়, একই সাথে তাদের বাইরের ছোপ বা বাইরের যে আকার সেটা লোপ পায় শুধুমাত্র একটা আচরের তুলনায়। ভিতরের রং তারা ভিতরের রং নিমিষেই তারা পাল্টাতে পারে না, কারণ ভিতরের রং মূলত বা লাল রাঙা রং যেটা রক্তের রং সেটা কিন্তু সবারই সেম। তারপরে তুমি শুরু করবা, তেমনই ভাবে মানব ধর্ম কবিতার মধ্যেও কবি লালন ফকির বা কবি লালন শাহ, লালন ফকির বলিও না, লালন ফকির জাস্ট তার বাউল নাম, লালন শাহ বলার চেষ্টা করেছেন যে মানব ধর্ম কবিতার মধ্যে জাতের পরিচয়ের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার মানুষ হিসেবে অভ্যন্তরীণ পরিচয়। কেননা জাত আজ আছে কাল নেই, তারপরে আবার কুয়োর কথাটা টানবা, কুয়োর মধ্যে পানি রাখলে যেমন সেই পানি কুয়োর পানি হয়ে যায়, কিংবা গঙ্গা জলের মধ্যে পানি রাখলে সেই পানি যেমন গঙ্গার পানি হয়ে যায়, তেমনইভাবে হয়ে যায় না, তেমনইভাবে তোমার মানুষ হিসেবে পরিচয়কে তুমি যখন জাত দিয়ে ঢাকার চেষ্টা করো, সেই অভ্যন্তরীণ যে রুট বা অভ্যন্তরীণ যে মূল, সেই মূলটা পরিবর্তিত হয়ে সেই জাতের হয়ে যায় না। তাই এসব কারণে বলা যায় উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা হলো মানুষ হিসেবে পরিচয়কে বড় করে দেখার। ওকে, তারপরে গ মার্ক শেষ, ঘ মার্ক, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। প্রথম লাইন কি, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরে মানব ধর্ম সম্পর্কে লিখবা, তারপরে উদ্দীপক টান দিবা, তারপরে একদম এসে যাবা। তেমনই ভাবে 4 নম্বর প্যারায় কিন্তু এটা
অ্যাগেইন তখন হচ্ছে তোমার কি প্রথমে হচ্ছে মানব ধর্ম কবিতা, প্রথমে শিরোনামটা দিয়ে দিলা, তারপরে ঘ মার্কে মানব ধর্ম সম্পর্কে একটু লিখলা, তারপরে উদ্দীপকটা টান দিবা, তারপরে তুমি আলাদা করবা। তেমনই ভাবে মানব ধর্ম কবিতার মধ্যেও মানুষ হিসেবে পরিচয়কে বড় করে দেখা হয়। এই জায়গার মধ্যে জাত কিংবা হচ্ছে তোমার অন্যান্য যে বাহ্যিক পরিচয় আছে সেই পরিচয়কে লালন ফকির স্বীকার করতে চান না। কারণ কেউ তসবি গলায় দেয় কিংবা কেউ মালা গলা দেয়, কিন্তু তার মূল পরিচয় থাকে সে একজন মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। এবং এসব কারণেই বলা যায় উদ্দীপক ও, অর্থাৎ এটা কিন্তু আলাদা প্যারায় হবে না, এবং এটা হচ্ছে 4 নম্বর প্যারায় হবে। এবং এসব কারণে বলা যায় উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মানব ধর্ম। ওকে, এবং আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় তোমাদের যে কবিতা আছে সেই কবিতার মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম।